দশম শ্রেণীর প্রত্যেক ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক অভিনন্দন। আশা করা যায় প্রত্যেকজন তোমরা ভালো আছো। তো তোমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ কবিতা আমি পড়াবো, যেটা হচ্ছে আফ্রিকা, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই আফ্রিকা কবিতায় আমরা কতগুলো বিষয় পড়বো। একটা হচ্ছে কবি পরিচিতি, 2 নম্বর হচ্ছে উৎস, 3 নম্বর হচ্ছে রচনা প্রেক্ষাপট, অর্থাৎ কি কারণে বা কোন প্রেক্ষাপটে কি পরিস্থিতি লিখেছিল রবীন্দ্রনাথ ঠাকুর সেই বিষয়টা। তারপরে আমরা মূল কবিতায় বা বিষয়বস্তু যাব। তো প্রথমত কবি পরিচিতি বলে রাখি যে রবীন্দ্রনাথ সম্পর্কে যেহেতু খুব একটা বেশি বলার প্রয়োজন নেই, তোমরা সেটা বাড়িতে একটু মানে তিনি যেহেতু বিশ্বকবি, তোমরা কম বেশি তার সম্পর্কে প্রত্যেকেই জানো। ওই জন্য আমি সেটাকে বলে ভিডিওটা আমি পুরোটা বাড়াতে চাইছি না। তোমরা একটু বাড়িতে প্রত্যেকে বই দেখে তোমরা একটু বাড়িয়ে নেবে। উৎস দেখো, আফ্রিকা কবিতাটা এর উৎস পত্রপুট, মূল কাব্য পত্রপুট রবীন্দ্রনাথ লিখেছিল। এটা লেখা হয়েছিল 1937 সালে 10ই ফেব্রুয়ারি। কোথায় লিখেছিল বলতো? আমাদের বীরভূম জেলার সবচেয়ে যেটা খুব দামি জায়গা, রবীন্দ্রনাথ যেখানে সবচেয়ে থাকতে ভালোবাসতেন, প্রিয় শহর, একদম ঠিক করেছে, সেটা হচ্ছে শান্তিনিকেতন। শান্তিনিকেতন এইটাকে পরবর্তীতে এই পত্রপুটে মূল কাব্যগ্রন্থ ছিল, পরবর্তীতে সঞ্চয়িতা কাব্যগ্রন্থে ওটা অন্তর্ভুক্ত করা হয়। আর পত্রপুটে এটা 16 সংখ্যক কবিতা। আফ্রিকা আছে 16 সংখ্যক কবিতা, 16 নম্বর কবিতা আছে আফ্রিকা। আফ্রিকা কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর 3টে বিষয়ের উপরে কিন্তু তুলে ধরেছেন। এক হচ্ছে ইতিহাস, 2 হচ্ছে সমাজবিজ্ঞান এবং 3 হচ্ছে পারিপার্শ্বিক পরিস্থিতি বা রাজনৈতিক যে টানাপোড়ার পরিস্থিতি, সেই জিনিসটা একটু তুলে ধরেছে। আর একটা জিনিস তুলে ধরেছে সেটা হচ্ছে ভূতত্ত্ব, অর্থাৎ ভৌগোলিক কিছু কারণ। তো সেটা আমরা আস্তে আস্তে আমরা শুনবো। তার উৎস গেল রচনা প্রেক্ষাপট। এটা তোমরা জানো যে আফ্রিকা হচ্ছে একটা দেশ নয়, এটা হচ্ছে মহাদেশ। 7টা মহাদেশের মধ্যে আফ্রিকা হচ্ছে একটা। এখন দেখা যাচ্ছে কোন প্রেক্ষাপটে আফ্রিকা কবিতাটা কিন্তু লিখানো হয়েছিল। তোমরা জানো যে ইতালিতে জন্ম হয়েছিল ফ্যাসিস্টবাদী হচ্ছে মুসোলিনি। তিনি হচ্ছে ফ্যাসিবাদের প্রবক্তা। ফ্যাসিবাদ ব্যাপারটা এরকম যে এটা ফ্যাসিজম বলা হয়, এর মানে মতবাদকে ফ্যাসিজম বলা হয়, যে এখানে রাজার কথাই শেষ কথা। এখানে সাধারণ দেশের সাধারণ জনগণের কোনো মতামত বা গুরুত্বকে কিন্তু এখানে প্রাধান্য দেওয়া হয় না। তো এখানে এই সেই ফ্যাসিজমের প্রভাবটার উপর ভিত্তি করে এই মুসোলিনি 1935 সালে ইউরোপীয় অবস্থা হচ্ছে ইতালি কোথায় অবস্থান করলাম? ইউরোপ মহাদেশে। এই ইউরোপ মহাদেশে কিছু সাম্রাজ্যবাদী গোষ্ঠী এই আফ্রিকা এর উপর অত্যাচার এবং নিপীড়িত করেছিল। কত সালে? 1935 সালে মুসোলিনি। তখন কিন্তু রবীন্দ্রনাথের একজন মুখ্য সচিব, সে কিন্তু 1936 সালে 31শে ডিসেম্বর একটা চিঠি লেখে। কাকে? এই রবীন্দ্রনাথকে চিঠি লেখে যে আজকের পরিস্থিতিতে যে আফ্রিকা কবিতার যে বিশাল একটা রাজনৈতিক উত্থান পতনের পরিস্থিতি হচ্ছে, এই পরিস্থিতিতে আপনার অবশ্যই একটা কিন্তু আফ্রিকা নিয়ে কবিতা লেখা অবশ্যই উচিত। তো সেই চিঠির দাবি মেনে নিয়ে, এটা তো যুগের দাবি ছিল এবং সবচেয়ে বড় দাবি ছিল যে রবীন্দ্রনাথ ঠাকুর যেটা বিশ্বকবি, বিশ্বকে নিয়ে তিনি ভাববেন, তাহলে অন্য কে ভাববে।
তো শিল্পী সত্তা দাবি নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই আফ্রিকা কবিতাটা কিন্তু লিখেছিল। তারপর তিনি এটা আস্তে আস্তে বিভিন্ন পত্রিকায় ছড়িয়ে পড়ে এবং লেখার পর তোমরা জানো এটা প্রবাসী পত্রিকায়, মূল কাব্যগ্রন্থ পত্রপুট, এটা প্রবাসী পত্রিকায় এটা কিন্তু ছাপানো হয়েছিল। তারপর আমরা বিভিন্নভাবে পেয়ে যাই কবিতাটা। এই ছিল প্রেক্ষাপট, রচনার প্রেক্ষাপট, অর্থাৎ আফ্রিকার পক্ষপাতিত্ব হয়ে আফ্রিকার উপরে যে ইউরোপ তথা ইউরোপ মহাদেশের দেশ ইতালি ফ্যাসিজমকে কেন্দ্র করে যে আফ্রিকার উপর অত্যাচার, শোষণ, বঞ্চনা, নিপীড়ন, উৎপীড়ন চালাতে থাকে তার উপর ভিত্তি করে কিন্তু এই তাদের পক্ষপাতিত্ব নেই রবীন্দ্রনাথ আফ্রিকা কবিতা লিখেছিল। এবার আমি কবিতায় আসি। দেখো কবি প্রথম বলছে যে সেই উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। উদ্ভ্রান্ত মানে যেটা এলোমেলো বা সাজানো গোছানো নয়, আদিম যুগ মানে একদম জানো যেটা পুরনো যুগ। তো স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষ অর্থাৎ বারবার মানে সেটা যখন ঠিকঠাক ভাবে পরিচালন হয় না, সৃষ্টি হয় না, তার জন্য অসন্তোষ প্রকাশ করছে। তোমরা লক্ষ্য করবা যখন ছোট বাচ্চারা কোনো মাটির ডেলা নিয়ে কোনো কিছু তৈরি করে, তো সেটা যখন মানে নিজের পছন্দ মতো হয় না তখন কি করে সেটাকে বারবার ভেঙে দেয় আর অসন্তোষ প্রকাশ করে কিন্তু মাথা নাড়ে। ঠিক সৃষ্টিকর্তা যখন রবীন্দ্রনাথ বলছেন সেরকম ভাবেও একটা অসন্তোষ প্রকাশ করছিল। তার জন্য বলছে যে তার সে অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু, রুদ্র কথার অর্থ হচ্ছে ভয়ঙ্কর, সমুদ্র বাহু সমুদ্রের একটা দিক, প্রাচী ধরিত্রীর বুক থেকে, অর্থাৎ প্রাচী কথার অর্থ হচ্ছে পূর্ব ভাগ, ধরিত্রীর বুক থেকে অর্থাৎ পৃথিবীর পূর্বাঞ্চলীয় দিক থেকে কি হলো ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। অর্থাৎ আফ্রিকাকে কিভাবে এই ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে গিয়ে সম্পূর্ণ আলাদা জায়গায় স্থাপন করে দিল সেটাই কিন্তু এখানে এই লাইন দ্বারা বোঝাচ্ছে। এটা একটা ভৌগোলিক ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাটা রবীন্দ্রনাথ পেয়েছিলেন বেশ কিছু প্রবক্তা থেকে, যে তোমরা বিজ্ঞানী একটা জার্মান পণ্ডিত রবীন্দ্রনাথ যে প্রবক্তার উপরে ভিত্তি করে এত বড় একটা ভৌগোলিক ব্যাখ্যা তিনি বলছেন সেদিকে একটু আসা যাক। যে অ্যালফ্রেড ওয়েগনার যার বাড়ি ছিল জার্মান, তো জার্মানের বিশিষ্ট পণ্ডিত ব্যক্তি, তিনি ভূতত্ত্ব নিয়ে গবেষণা করেন। তো তিনি একটা মতবাদ করেছেন যার মতবাদ হচ্ছে পাক সংস্থান তত্ত্ব 1912। তো এই পাক সংস্থান তত্ত্বে তিনি একটা মতবাদ কি করেন যে প্রথমত ভূভাগে সমস্ত মহাদেশ কিন্তু একত্রিতভাবে ছিল, যার নাম তিনি দিয়েছেন পাঞ্জিয়া, এবং এই পাঞ্জিয়াকে পুরোভাবে ঘিরে থাকে একটা সাগর যাকে বলা হয় প্যান্থালাস। একে তিনি দুই ভাগে ভাগ করেন, একটা হচ্ছে উত্তরাংশ যার নাম দেওয়া হয় লরেসিয়া, আর হচ্ছে দক্ষিণাংশ যাকে হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড। তো উত্তরাংশে লরেসিয়ার ভাগে তিনি এই করেন তিনটে মহাদেশ, একটা হচ্ছে আমেরিকা বা উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া, আর গন্ডোয়ানা ল্যান্ড বা দক্ষিণাংশ যেটা বলা হয় সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা। এবং পরবর্তীতে এটি এরাকে টেথিস কোনো সাগর কিন্তু কি করে এদিকে ভাগ করে দেয়, এই দুটো প্যাঞ্জিয়াকে ভাগ করে দেয়। মানে এখানে আমরা স্পষ্ট বুঝতে পারছি সেই পাক সংস্থান তত্ত্ব থেকে যে কিভাবে মানে সমস্ত সাতটা মহাদেশ একত্রিত থাকার ফলেও মূলত সাগর কিন্তু ভাগ করে দেয়। এই তত্ত্বকে কেন্দ্র করে লেখক কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বলেছে যে প্রাচীন ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। তারপর লাইনটা কি বলছে দেখো, বলছে বাংলে তোমাকে বনস্পতি নিবিড় পাহারায়। বনস্পতি শব্দটা হচ্ছে বনের অধিপতি, বনযুক্ত অধিপতি, অর্থাৎ বনে কারা থাকে, বনের সবচেয়ে জঙ্গলটা মূলত হয় মানে উদ্ভিদ কেন্দ্রিক, মানে উদ্ভিদের সবচেয়ে বড় বড় যে উদ্ভিদগুলো সেই উদ্ভিদগুলো কিন্তু কেন্দ্র করে গড়ে ওঠে। তো সেই
বিশাল উদ্ভিদকে পাহারা দিয়ে কিন্তু কি করেছে, বনস্পতি পাহারা দিয়ে আফ্রিকাকে বলছে, রবীন্দ্রনাথ ঠাকুর বলছে তাকে ঘিরে দেওয়া হলো। কি কৃপণ আলো অন্তঃপুরে, অন্তঃপুর শব্দের অর্থ হচ্ছে ভেতর, আর কৃপণ মানে একদম খুব কম। তা কৃপণ আলো কম আলোর ভেতরে একটা জঙ্গলকে যদি বড় বড় গাছ দিয়ে যদি ঢেকে দেওয়া হয় বিশাল ঘনভাবে, তাহলে কিন্তু সেখানে আলো পড়ার প্রবণতা কিন্তু খুব একটা সম্ভাবনা কিন্তু কম। তার জন্য এখানে হচ্ছে কৃপণ আলোর অন্তঃপুরে। তারপরে চলো 37 পাতা, চলো একদম উপরে বলছে, সেখানে নির্ভীত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য। যেখানে নির্ভীত অবকাশে, নির্ভীত অবকাশ নির্জন অবকাশ, যেটুকু মানুষের গল্প করার অ্যাকচুয়ালি মানে অবকাশ, কম সময়ে কোনো কাজ থাকে না, সেই টাইমটুকুনে বলা আছে যে সেখানে নির্ভীত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য। অর্থাৎ তোমার মধ্যে যে এত দুর্গম এবড়ো খেবড়ো পথ, ঘন জায়গা আছে, সেই জায়গাটা তুমি কিন্তু কি করেছিলে, উদ্ধার করতে পেরেছিলে। চিনেছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত। আফ্রিকাবাসী তারা কিন্তু, আফ্রিকায় যারা বাস করত তারা কিন্তু কি করতো, যে জল বা স্থল প্রথমত চিনতে পারেনি, কারণ ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল, যার জন্য কিন্তু সেগুলো চিনতে পারেনি। তারপরে আস্তে আস্তে তারা কি করে, জানার প্রক্রিয়া বা জানার আগ্রহকে নিয়ে কিন্তু ছিল আকাশের দুর্বোধ সংকেত, অর্থাৎ সৌরজগৎ তথা বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতিকে তারা কিন্তু চিনেছিল, যার জন্য বলেছে চিনেছিল জল ও আকাশের দুর্বোধ সংকেত। আর কি প্রকৃতির দৃষ্টি অতীত জাতুর। প্রকৃতির দৃষ্টি, প্রকৃতি হচ্ছে আমাদের কাছে ধরা ছোঁয়ার বাইরে, অর্থাৎ এখানে দেখা যায় যে প্রকৃতির মধ্যে সম্পূর্ণ জানা অনেক বছর লেগে গেছে, যার জন্য প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য বা রহস্য আছে সেটা কিন্তু প্রথমত মানুষ কিন্তু কি করেনি, জানতে পারেনি। তো সেটা মানুষের কাছে, আমাদের কাছে যেমন কি হয়, কোনো একটা খেলা যেটা আমরা বুঝতে পারি না সেটা কিন্তু জাদুই থেকে যায়। তো এখানে প্রকৃতিকে মানুষ কিন্তু চটপট বুঝতে পারে, সেজন্য এটা জাদু স্বরূপ হয়ে গেছে। এবং সেটা এত ভয়ঙ্কর এই আফ্রিকার জঙ্গলের পরিস্থিতি যে তোমাদের একটা ঘটনা, আমি ছোট্ট একটা ঘটনা বলবো। আমি পেপারে পড়েছিলাম যে আমেরিকার কোন এক বিজ্ঞানী যারা ভূতত্ত্ববিদ, যে কিন্তু মানে ট্যুর করতে ভালোবাসতো, জঙ্গল সাফারি করতে ভালোবাসতো। সে ছোটবেলায় বলছে যে আমার বাবা রূপকথার গল্প আমাকে প্রায় মাঝে মধ্যে শোনাতো। তো রূপকথার গল্প, রূপকথা মানে যেটা বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। তো সে বলেছিল একটা সরোবরের আমাকে রূপকথা বলেছিল, যে সরোবরটা কিন্তু বাস্তবে কিন্তু নেই। তো সে সরোবরটা কি, যে সরোবর থেকে বিশাল উষ্ণ তাপ উঠে আসে। তো যখন আমি আস্তে আস্তে বড় হয়ে যখন সাফারি করতে লাগলাম, জঙ্গলে ভ্রমণ করতে লাগলাম, তো হঠাৎ কিন্তু আফ্রিকার একটা জঙ্গলে আমি গেছিলাম। আফ্রিকার জঙ্গলে গিয়ে সেখান থেকে কি হয়, যে একটা গাছের উপর থেকে দেখছি যে প্রকাণ্ড কতগুলো একটা বাষ্প আকারে ধোঁয়া উঠছে সেখানে। এবং সেখানে কি হচ্ছে, যে আমি সেখানে রহস্য ভেদ করার জন্য কাছে গেলাম। তো প্রথমে দেখতে মানে জল খুব গরম মনে হলো, তার জন্য একটা পক্ষীকে কোনো কিছু বেঁধে আমি ডুবিয়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে পক্ষীটা একদম মানে সেদ্ধ হয়ে গেল। তাহলে দেখা গেছে যে এত ভয়ঙ্কর পরিস্থিতি সেখানে কিন্তু বিরাজমান করছে, যেটা রূপকথা সেটা কিন্তু বাস্তবেও আছে, এবং সেটা কি ভয়ঙ্কর জঙ্গল আফ্রিকার মধ্যে আছে। যার জন্য এখানে বলা হচ্ছে প্রকৃতির দৃষ্টি অতীত জাত, যেটা আমরা ধরা ছোঁয়ার বাইরে। তারপরে বলছে কি, যে মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। মন্ত্র অর্থাৎ জানার একটু একটু করে আগ্রহ। বাচ্চারা ছোটবেলায় যখন শৈশব থাকে তখন শৈশবে কিছু বুঝতে পারে না, তাদের চেতনার অতীত, এখানে চেতনাতীত বলা হয়েছে, চেতনার অতীত জানার আগ্রহ থাকে না। তারপর যখন চেতনা হয়, অর্থাৎ মনের মধ্যে জানার আকাঙ্ক্ষা হয়, তাদের মধ্যে দেখবা বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু আমার মধ্যে করে। তো এখানেও ঠিক তাই, আফ্রিকাবাসীরা প্রথমত তার নিজের ভয়ঙ্কর পরিস্থিতি, আফ্রিকা কি করে তৈরি হলো, তার বিভিন্ন সামাজিক তথা রাজনৈতিক পরিস্থিতি, ভৌগোলিক পরিস্থিতি, এইগুলো তারা জানতে পারেনি। আস্তে আস্তে সেগুলো তাদের মধ্যে মন্ত্রের মধ্যে কি তাদের মধ্যে নিজের মনের মধ্যে জাগাচ্ছিল। আর কি বিদ্রুপ করেছিল ভীষণকে, তার মধ্যে একটা প্রকাণ্ড ভীষণতা আছে। জঙ্গল সবসময় ভয়ঙ্কর, সবাই কিন্তু জঙ্গলের মধ্যে যেতে পারে না, ভয়ঙ্কর পরিস্থিতি যেতে পারে না। তো সেই ভীষণকে করেছিল কি বিদ্রুপ। আর কি বিরূপের ছদ্মবেশে, যে দৃষ্টি নিয়ে, যে আগ্রহ নিয়ে দেখার কথা, সেই আগ্রহ নিয়ে কিন্তু কি করেছিল
আফ্রিকাকে দেখেনি। তার জন্য বিরূপের ছদ্মবেশে, শুধু আফ্রিকা নয়, আফ্রিকার বাইরেও কিন্তু অনেক লোক দেখেছিল। কেন? যে তারা কিন্তু বাইরের জগৎ সম্পর্কে অত আদান প্রদান, সভ্যতা, সংস্কৃতি, কালচার এগুলো দিয়ে বাইরের লোকের সঙ্গে খুব একটা আদান প্রদান করতো না, যার জন্য বাইরের লোকের সঙ্গে যোগাযোগ হয়নি। তার জন্য আফ্রিকাকে সবাই কিন্তু চিনতে পারেনি। তারপরে কি বললো? শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। শঙ্কা মানে ভয়। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুবিনাতে। দেখো খুব গুরুত্বপূর্ণ লাইন, এই লাইনটা থেকে কোশ্চেন আসে। জঙ্গলকে সবাই ভয় পায়, জঙ্গলে তা সত্ত্বেও আফ্রিকাবাসীরা সেখানে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে এমন হয়ে গেছে যে সেটাকেই সে ঘন ভয়ঙ্কর জঙ্গলকে কিন্তু কি করলো? ওয়েলকাম জানালো। এবং কি বললো? যে তার সঙ্গে মোকাবিলা করার জন্য বলছে আপনাকে নিজেকে উগ্র করা, অর্থাৎ বিভীষিকার প্রচন্ড মহিমায়, বিভীষিকা মানে ভয়ঙ্কর পরিস্থিতি, তাণ্ডবের দুন্দুবি নাদে। দুন্দুবি নাদ মানে যুদ্ধের সময় যে ঢাক বা দানা বাজানো হয় তাকে বলা হয় দুন্দুবি নাদ। তো সেই কি করেছিল? এখানে মানুষ যা করুক, কিন্তু আফ্রিকার পারিপার্শ্বিক পরিস্থিতি, প্রাকৃতিক পরিবেশে সে নিজেকে আরো উগ্র করলো, ভয়ঙ্কর করে তুললো। যার জন্য এখানে বলছে, এখানে অর্থাৎ এখানে এই লাইনটা দ্বারা রবীন্দ্রনাথ ঠাকুর জঙ্গলের বিভীষিকাময় পরিস্থিতিটাই কিন্তু কি করছে? বোঝাতে চেয়েছে। তারপরে বলছে হাই ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবির দৃষ্টিতে। হাই ছায়াবৃতা, এখানে ছায়াবৃতা বলতে গেলে আফ্রিকাকে বোঝানো হয়েছে। আফ্রিকাকে ছায়াবৃতা বলা হচ্ছে এই কারণে, এখানে কোশ্চেনটা আসে যে আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়। ছায়াবৃতা যেখানে ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল, যার জন্য কিন্তু তাকে কি বলা হয়েছিল? ছায়াবৃতা। কালো ঘোমটার নিচে, ঘোমটা শব্দটা ব্যবহার করি কোনো জিনিসকে আড়াল করার জন্য, ঘোমটা অর্থাৎ পর্দা স্বরূপ ব্যবহার করা যায়। তো এতদিন যেখানে আফ্রিকাবাসী বাইরের কোনো মহাদেশ সম্পর্কে বা কোনো দেশের সঙ্গে যেহেতু সভ্যতা, কালচার, সামাজিক, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাইরে যোগাযোগ রাখেনি, তার জন্য কি করেছিল? সেটা আড়াল হয়ে গেছিল, অর্থাৎ ঘোমটার নিচে হয়ে গেছিল। অপরিচিত ছিল তোমার মানব রূপ, অর্থাৎ তাদেরও যে সেখানে মানুষ বসবাস করে, তাদের মধ্যে একটা হৃদয় আছে, মন আছে, সে মনটা কিন্তু কি করেছিল? অপরিচিত ছিল সারা জগতের কাছে। উপেক্ষার আবির দৃষ্টি, আবির শব্দের কথা হচ্ছে আবছা, যেটা ম্লান, সেই দৃষ্টি দেখেছিল সারা বিশ্ব। তারপরে কি হলো? একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলো। এবার সে এলো ওরা লোহার হাত কড়ি নিয়ে। ওরা হচ্ছে এখানে যেটা বলেছিলাম, সেই প্রথমে বলেছিলাম ইউরোপীয় সাম্রাজ্যবাদী দল, যারা গেছিল লোহার হাত কড়ি নিয়ে। হাত কড়ি অর্থাৎ আমরা কাউকে বন্দি বা অ্যারেস্ট করার যে আমরা এই বসি তাকে বলা হাত কড়ি বলা হয়। তারা কি বলে? হাত কড়ি নিয়ে এলো। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়েছে, তোমার মানে এখানে আফ্রিকা, আফ্রিকা কি রয়েছে? তোমার নেকড়েছে, যেহেতু আফ্রিকা ভয়ঙ্কর জঙ্গলময় জায়গা, যেখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর জীবজন্তুর বসবাস, যেখানে সবচেয়ে ভয়ঙ্কর বাঘ এবং নেকড়ে থাকে। অতএব তাদের নখগুলো তীক্ষ্ণ এবং দেখতে ভয়ঙ্কর হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো সেই তোমার নেকড়ের চেয়েও কিন্তু কি করেছিল? ভয়ঙ্কর। কাদের নখ? সেই ইউরোপীয় সাম্রাজ্যবাদী দলের। এলো ওরা মানুষ ধরা দল। তোরা ইতিহাসে পড়ে থাকবা যে তৎকালীন এতে কিন্তু কি হয়েছিল? মানুষ কেনা বেচা একটা বাজার থাকতো, সেখানে কিন্তু কি করতো? মানুষকে ধরে নিয়ে তারা কিন্তু কি করতো? বিক্রি করে দিত। এবং তারা সে আফ্রিকা থেকে সাধারণ মানুষগুলোকে, যাদের মন বা দয়া পরায়ণতা কোনো কিছু গুরুত্ব না দিয়ে থেকে হাতে পায়ে শিকল পরিয়ে কিন্তু কি করতো? ইউরোপের বিভিন্ন বাজারে বিক্রি করে দিত। এবং সেই জন্য এখানে লেখক বলছে যে এলো ওরা মানুষ ধরা দল। গর্বে যারা অন্ধ, তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। আর কি? সূর্যহারা, যেখানে সূর্যহারা অরণ্যের চেয়ে, সূর্য পড়ে না, ছায়াময় জায়গা, সূর্যের আলো পড়ে না, কিরণ পড়ে না, সেই জায়গায় কি হয়েছে? এখানে গর্বে যারা অন্ধ, অর্থাৎ তারা গর্ববোধ করে কি? আফ্রিকার ছায়াপথ নিয়ে বা ঘন জঙ্গলে না, সূর্যের আলো যখন পড়ে যেমন সেটাকে আলোকিত করে, মানে মানুষের মনটাকেও কিন্তু আলোকিত করে। স্নেহ, দয়া, মায়া এবং দেশভক্তি ইত্যাদি এই জিনিসগুলো, এই জিনিসগুলো তারা কিন্তু কখনোই কিন্তু এই জিনিসগুলো তাদের মধ্যে প্রবেশ করেনি সেই ইউরোপীয় সাম্রাজ্যবাদী দলে।
তার জন্য বলছে যে তারা যেগুলো প্রবেশ না করার পরেও তারা কিন্তু এগুলো কি করে গর্ববোধ করে যে হ্যাঁ আমরাই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, আমরাই কিন্তু যা বলবো সেটাই হবে। তার জন্য বলছে সভ্যের বর্বর লোক নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। সভ্যের বর্বর লোক, বিভীষিকা লোক, চরম ভাবে যে ঘন জঙ্গলে পরিপূর্ণ আফ্রিকা, তাকে যদি একবার শোষিত, অত্যাচারিত, নিপীড়িত করা যায় তাহলে আমরা প্রচুর টাকার সম্পদ পাবো, মানব সম্পদ পাবো। তার জন্য হচ্ছে এগুলোরা যত রকম ভাবে তাদের মধ্যে নিজেকে হিংস্র করার পর্যায়ে নিয়ে গেল। যার জন্য বলছে নগ্ন করলো আপন নির্লজ্জ। নগ্ন মানে তাকে উলঙ্গ করে দেওয়া, মানে তাকে প্রকাশ্যে আনা। ঠিক অনুরূপভাবে তাদের মধ্যে নির্লজ্জ, মানুষও নির্লজ্জ হতে পারে কিন্তু মানুষ কিন্তু করে মানবী মন থাকে, যার জন্য নির্লজ্জ হতে পারে না। কিন্তু তার মধ্যে যখন অমানুষতা প্রবেশ করে যাবে, অসততা প্রবেশ করে যাবে, বর্বর লোভ প্রবেশ করে যাবে, তখন কিন্তু কি হবে তার মধ্যে যত রকম কি হবে নির্লজ্জ অবস্থা প্রকাশ পাবে। মানে তারা সেই সূর্যহারা অরণ্যের চেয়েও, জঙ্গল যেমন অন্ধকারপূর্ণ হয় তাদের হৃদয়টা কিন্তু অন্ধকার হয়ে যাবে। এই হচ্ছে ব্যাখ্যা, খুব গুরুত্বপূর্ণ লাইন। তারপরে বলছে তোমার ভাষাহীন ক্রন্দনে বাস্তাকুল অরণ্য পথে। তোমার অর্থাৎ আফ্রিকাবাসীর কথা বলা হয়েছে, ভাষাহীন ক্রন্দন, তুমি অত্যাচারিত, নিপীড়িত, শোষিত হয়ে তাদের কাছে কান্নাকাটি করেছিলে, এবং কান্নাকাটি করে কি হয়েছিল, তোমার সেই কারো কোনো ভাষা ছিল না। সেই ভাষা থেকে বা কান্না থেকে, চোখ থেকে যে অশ্রু বর্ষণ হয়, সে বর্ষণগুলো কোনো গুরুত্ব পায়নি, বাষ্পের মতো অরণ্য পথে উড়ে চলে গেছে। আর কি হলো, পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। আর কি অত্যাচারিত হয়ে কান্নায় ভেঙে পড়ে কি হচ্ছে, তাদের গা থেকে অত্যাচারিত হয়ে রক্ত ঝরতে ঝরতে কি হয়েছে, রক্ত অশ্রুতে মিশে গেছে। দুঃসু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদা পিণ্ড। লাইনটা ভয়ঙ্কর এবং খুব মানে রবীন্দ্রনাথ ঠাকুর এই লাইনটার দ্বারা কিন্তু কি বলেছে, ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের একটা বিভৎসতার রূপকে তুলে ধরার জন্য এই লাইনটা কিন্তু ব্যাখ্যা করেছে। কি বলেছে, দুঃসু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদা পিণ্ড। লাইনটার কোনো মানে হয় না, শুধু একটাই যে এটা ইউরোপীয় সাম্রাজ্যের কতটা বিভৎস এবং ভয়ঙ্কর হতে পারে তারা, তার জন্য এই লাইনটা কিন্তু ব্যবহার করা হয়েছে। বিভৎস কাদা পিণ্ড অর্থাৎ সে রক্ত সঙ্গে কাদা একসঙ্গে লেগে তারা কিন্তু রক্তের পিণ্ড বা কোলা বেঁধে গেছে। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। অর্থাৎ প্রত্যেকটা দেশের একটা উত্থান এবং পতনের পেছনে একটা ইতিহাস থাকে। তো এখানে বলছে যে আফ্রিকা কিভাবে উৎপত্তি হলো, কিভাবে পতন হলো, তার অপমানিত ইতিহাসে এই চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। অর্থাৎ প্রত্যেকটা দেশের একটা ইতিহাস থাকে, কিন্তু সেখানে বলছে লেখক যে ইতিহাস লেখা হবে এই আফ্রিকার জন্য, সেটা কিন্তু কি হবে, অবশ্যই অপমানিত ইতিহাস। সেই অপমানিত ইতিহাসে একটা পতচিহ্ন দিয়ে গেল। তারপরে দেখো একদম নিচে বলছে যে সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পড়াই পড়াই মন্দিরে বাজছিল পুজোর ঘন্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে। খুবই খারাপ অবস্থা। একদিকে যখন চলছে যে আফ্রিকা মহাদেশের মানে মানুষদের উপরে অকথ্য অত্যাচার, নিপীড়ন, উৎপীড়ন, শোষণ, আর ঠিক বলছে সমুদ্র পারে অর্থাৎ ঠিক ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের বিভিন্ন দেশে কি চলছে, পাড়ায় পাড়ায় মন্দিরে পুজোর ঘন্টা বাজছে দেবতার নামে। এর থেকে আক্ষেপের বিষয় কিছু হয় না। শিশুরা খেলছিল মায়ের কোলে। শিশুদের মূল বা সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে মায়ের কোল, যেখানে তারা সবচেয়ে নিরাপদ বোধ করে। কিন্তু ইউরোপীয় সাম্রাজ্যে বিভিন্ন দেশে সেই দেশের শিশুরা তাদের মায়ের কোলে নিরাপদ বোধ করলেও আফ্রিকাবাসীর শিশুরা তাদের মায়ের কোলে কিন্তু কি করেনি, নিরাপদ বোধ করতে পারেনি। তারা ভয়, ভীতি এবং চরমভাবে এটা সবসময় একটা লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছে। তারপরে 38 পেজে কি বলতে যে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। কবির সঙ্গীত, কবিরা বিভিন্ন মানে ইস্যু নিয়ে হোক, বিভিন্ন বিষয় নিয়ে হোক, তারা সুন্দরের বর্ণনা করে। সামাজিক পরিস্থিতি হতে পারে, রাজনৈতিক পরিস্থিতি হতে পারে, অর্থনৈতিক পরিস্থিতি হোক,
বিভিন্ন জায়গায় সমস্যা দাঁড়ায় সেই বিষয় নিয়ে তারা কিন্তু বলে, সেটাও কিন্তু ছিল সুন্দরের আরাধনা। কোথায়? সমুদ্র পাড়ে। এবার লেখক দেখো লাস্ট পুছতে বলছে, আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের উদ্ধশ্বাস, পশ্চিম দিগন্তে অর্থাৎ পশ্চিমের দেশে বা পশ্চিম প্রান্তে প্রদোষকাল, প্রদোষকাল শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যাকালীন সময়, ঝঞ্ঝা বাতাসের উদ্ধশ্বাস। আমরা কালবৈশাখী ঝড় দেখি, সারাদিন রৌদ্র ঝলমল আবহাওয়া থাকলেও যখন বৈকাল বেলায় ঘন অন্ধকারাচ্ছন্ন যখন পরিস্থিতি তৈরি হয়, তখন বৃষ্টি বা ঝড়ের পরে দিনটা কেমন একটা থমথমে ভাব হয়, রুদ্ধশ্বাস, সবাই যেমন চুপচাপ। এখানেও ঠিক সেরকম অবস্থা হয়েছিল। এখানে আফ্রিকাবাসীর করে কোনো প্রাকৃতিক ঝড় হয়ে যায়নি, কোনো আলস্কৃত হয়নি। ঝড়টা কি হয়েছিল? যে ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের একটা তুমুল তাণ্ডব, সেই তাণ্ডবে কিন্তু কি হয়েছিল? একটা সন্ধ্যার পরিস্থিতি, কালবৈশাখী ঝড়ের সন্ধ্যার পরিস্থিতি যেমন নেমে আসে, ওদের জীবনেও ঠিক সেরকম একটা ঝড়ের পরিস্থিতি কিন্তু নেমে এসেছিল, যার জন্য হচ্ছে রুদ্ধশ্বাস অবস্থা। ঠিক সেই সময় কি হচ্ছে? যখন মুক্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, ধীর মন্দ সব যখন চুপচাপ, তখন পশুরা সেই সময় বেরিয়ে আসছে। পশু বলতে এখানে বন্য পশুদের বলা হয়নি, এখানে সেই ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের সেই হিংস্রগণ, নখ যাদের তীক্ষ্ণ ধারালো, কাদের চেয়ে? সে আফ্রিকার জঙ্গলের পশুদের নেকড়ের চেয়েও ধারালো। তারা কিন্তু কি বললো? বেরিয়ে এলো। আর কি বললো? অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। অন্তিম কাল মানে শেষ লগ্ন। দিন যখন শেষ হয়ে যায় এবং দিনটা শেষ হলে রাত আসে, ঘন অন্ধকার আসে, তখন তারা এসে বললো যে এবার তোমাদের দিন শেষ, তোমাদের মতামতের দিন শেষ, তোমাদের আর কিছু বলার নেই। আমরা যখন এসেছি অবশ্যই তোমাদেরকে এবার শোষণ, উৎপীড়ন, নিপীড়ন, বঞ্চনা করবো, চরম অত্যাচার করবো। অর্থাৎ এখানে আমরা যা বলবো সেটাই শেষ কথা। অর্থাৎ তাদের দিন সূর্যাস্ত তাদের কিন্তু দিয়েছিল, মানে সূর্য অস্ত চলে গেছে তাদের জীবন থেকে। ঠিক সেই সময়ে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ, বিশ্বকবি বলা এটাই মনে হয় সার্থক হবে এই জায়গাটাতে। কি বলছে? বলছে এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে। অর্থাৎ অনেক অত্যাচার হয়ে গেছে, অনেক অপমান হয়ে গেছে আফ্রিকাবাসী, অনেক তারা বঞ্চনার শিকার হয়েছে, তবুও যেটুকু সময় আছে সেই শেষ রশ্মিপাতে কি বলে বুঝছে? দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, মানহারা এখানে মানুষকে যদি ভাঙা হয় তাহলে দুটো শব্দ পাবো, একটা মান যুক্ত হুঁস, আর মান আছে হুঁস আছে। এখানে ঠিক সেই জন্য বলছে যে মান হারা, তাদের মান থাকা সত্ত্বেও কিন্তু কি করেছিল ইউরোপীয় সাম্রাজ্যবাদীরা? এই মান আর হুঁস ওদের কিন্তু একদম মান এবং হুঁসের কোনো গুরুত্ব দেয়নি, যার জন্য বলেছিল যে শেষ রশ্মিপাতে দাঁড়ায় মান হারা। মান হারা মানবী বলা হচ্ছে সেই আফ্রিকাবাসী অত্যাচারিত মানুষদের মান হারা মানবী বলা হচ্ছে। তাদের দ্বারে এসে পৌঁছা কি বলছে? দাঁড়াও, কি বলো? বলো ক্ষমা করো। অর্থাৎ আমি হচ্ছি একজন কবি, আমরা হচ্ছি কবি, এবং যে কোনো পরিস্থিতিতে, টানাপোড়া পরিস্থিতিতে, ভয়ঙ্কর পরিস্থিতিতে মূলত লেখকরাই কিন্তু কলম ধরে। আমাদের দেশে ভারতবর্ষে স্বাধীনতার আগে 200-250 বছর ইংরেজরা কিন্তু রাজত্ব করেছিল, এবং যদি রবীন্দ্রনাথের মতো লেখক, নজরুলের মতো বিদ্রোহী কবি, শরৎচন্দ্রের মতো রাজদ্রোহী কবি, আরো যেগুলো কবি ছিল, তারা যদি তাদের দক্ষ এবং পটুতায় যদি কলম না ধরতো, তাহলে ইংরেজরা মনে হয় এখনো ভারতবর্ষে আরো কয়েকশো বছর রেখে যেত। তাদের লেখনী কিন্তু তারা বুঝে নাই যে ভারতবর্ষ বুঝে নিয়েছিল যে ভারতবর্ষ থেকে আমাদের দিন এবার শেষ। অর্থাৎ তাদের কলম ধরাটা তাদের কিন্তু চরমভাবে আমাদের স্বাধীনতা আনার পথকে প্রশস্ত করে দিয়েছিল। তো ঠিক তাই এখানে যে কোনো মানে টানা পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতিতে লেখকদের একটা দায়িত্ব থাকে। আমি সমাজের একটা বুদ্ধিজীবী মানুষ, যেখানে আমার যদি চুপচাপ বসে থাকা হয় তাহলে কিন্তু সেটা কিন্তু বুদ্ধিজীবী পরিচয় নয়। সেটা বুদ্ধিজীবীদের সবসময় কাজ হচ্ছে কি? যে ভয়ঙ্কর পরিস্থিতিতে কলম ধরা। তার জন্য বলছে যে ক্ষমা করো। হিংস্র প্রলাপের মধ্যে, হিংস্র প্রলাপের মধ্যে, অর্থাৎ যেহেতু এটা হিংসা জর্জরিত ব্যবস্থা ছিল বা পরিস্থিতি ছিল,
তার মধ্যেও সেই হোক তোমার শেষ পুণ্যবাণী। অর্থাৎ তুমি যখন কিছুই করতে পারোনি তখন কি হবে, একটা পুণ্যবাণী এটাও তুমি করতে পারো। অর্থাৎ একটা কথা বলে যে তুমি তো কোনো মানুষের উপকার না করতে পারো, ক্ষতি করো না, বা ক্ষতি যদি হয়ে যায়, ভুল ত্রুটি যদি হয়ে যায়, তাহলে আমাদের ক্ষমা চেয়ে নেওয়াটা হবে বুদ্ধিমানের কাজ সবচেয়ে। তো লেখক তাই বলছে যে তাদের মানবতাকে তুলে ধরার জন্য তাদের পক্ষপাতিত্ব হয়ে, তাদের আফ্রিকাবাসীর পক্ষপাতিত্ব হয়ে যখন হয়নি, কলম ধরা হয়নি, তাহলে ক্ষমা চেয়েও সেটাও কিন্তু একটা কি পুণ্যবাণী ছড়িয়ে দেওয়া যেতে পারে। এটাই কিন্তু কবি শেষ প্রান্তের যুগের কবিতাটি কিন্তু কি হয়েছে এখানে বার্তা দিয়েছে। তাই রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলা হয় এই কারণেই যে আমরা এক মহাদেশে বাস করছি, তা সত্ত্বেও উনি কিন্তু অনেক দূর গভীরে আফ্রিকার জন্য এই কথাটা কিন্তু একটা মূল মহত্ব দিয়েছে, যেটা হচ্ছে সমাজ বিজ্ঞান, একটা ইতিহাসকে তুলে ধরেছে এবং পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত করেছে। এটা হচ্ছে এই কথা থেকে মূল বার্তা। বুঝেছেন? তো তোমরা এই কথাটাকে ভালোভাবে পড়বে, পড়ার পর আমি কোশ্চেন তোমরা কিন্তু ক্লাসে একটু দিয়ে দেবো।